সালাদ হোসেন চৌধুরী, খুবই স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো, সেটি হচ্ছে সরকারের মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ে আমরা জানি যে জঙ্গিবাদী কার্যক্রম নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রয়েছে। কেউ বলেন যে জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব নেই, কেউ বলেছেন বিচ্ছিন্নভাবে থাকতে পারে, খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ অ্যাকশনে আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখলাম যে যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন কিছু ব্যক্তি, এবং তাদেরকে সন্দেহজনক অবস্থায় 6 জনকে আটক করা হয়েছে, যদিও পুলিশ বলছে উগ্রবাদী কর্মতৎপরতা তাদের মধ্যে রয়েছে, উগ্রবাদী শব্দটা ইউজ করেছে। এবং এর মধ্যে যারা জড়িত ছিলেন তাদের মধ্যে একজন এনসিপির নেতা, যাকে বহিষ্কার করা হয়েছে। আমি এনসিপি বিষয়ে পরে আসতে চাই, তার আগে সরকারের বক্তব্য এবং পুলিশ যেটি বলছে সেটি কি আমাদের কাছে খুব বেশি গুরুত্ব বহন করে কিনা বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভের জায়গা থেকে? এবার যাত্রাবাড়িতে যে ঘটনাটা ঘটলো এটাও কিন্তু এই যে ফাতা কমব্যাট সিস্টেম বা ফাতা যুদ্ধ পদ্ধতি নামের যে সংগঠনটি, এটা চালিয়ে আসছে 2 বছরের বেশি সময় ধরে বা 2 বছর ধরে। হুম হুম। তো এতকাল ওরা কাজ করলো সারা বাংলাদেশে। হঠাৎ করে এদেরকে আটক করা হয়েছে 6 জনকে। আপনার অবশ্যই মনে আছে যে 2025 সালের 20 অক্টোবর ইউনূস প্রশাসনের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকদেরকে জুডো, কারাটে, তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে। ওই স্ট্যাটাসটা যদিও তিনি পরে ডিলিট করে ফেলেন, কিন্তু একটা স্ক্রিনশট আমাদের সবার কাছে আছে। তো এই যে রাষ্ট্রযন্ত্র ঘোষণা দিল, আমি তো আসিফ মোহাম্মদ সজীব ভুইয়াকে রাষ্ট্রযন্ত্রই বলতে হয়, উনি রাষ্ট্রের অংশ ছিলেন, প্রশাসনের। যে 7টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এই জুডো, তাইকোয়ান্ডো ইত্যাদি প্রশিক্ষণ দিবে, এখানে আমাদের কোনো আপত্তি নেই, শারীরিক প্রশিক্ষণ হইতেও পারে, কিন্তু আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হবে এটা যখন বলা হয়েছে প্রকাশ্যে, এবং সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, যিনি মানে যে যে মন্ত্রণালয় যার উপদেষ্টার অধীনে সেই উপদেষ্টা, এবং তিনি আরেকটা কথা বলেছেন যে 18 থেকে 35 বছর বয়সী 8,850 জন যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে। মানে ওনার যে স্ট্যাটাসটা, যেটা আমি আপনাকে দেখাচ্ছি, এখানে স্পষ্ট উনি বলেছেন আগ্নেয়াস্ত্র। আচ্ছা। তো আগ্নেয়াস্ত্র আর এয়ারগান এক না, এটা শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রয়োজন নাই। তো এখন যে 6 জনকে ধরা হলো জঙ্গি সন্দেহে, এখানে অনেক রকম কথা বলা হচ্ছে যে তাদের সঙ্গে তেহরিকে তালেবান পাকিস্তানের কানেকশন বা ইত্যাদি, কিন্তু এই ধৃত 6 জনের মধ্যে একজন এই আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার সংগঠন ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির সদস্য। তাহলে আমরা তো সন্দেহ করতেই পারি যে এটাই হলো সে 20 অক্টোবর 2025-এর ঘোষণার ধারাবাহিকতা। আপনি জানেন, আমরা জানি, সারা দেশ জানে, বিশ্ব জানে যে ইউনূস জমানায় অসংখ্য জঙ্গি এবং সন্ত্রাসী কারাগার ভেঙে পালিয়েছে, অসংখ্য জঙ্গি সন্ত্রাসী জেল থেকে জামিনে মুক্ত হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং দেশের সবগুলো থানা থেকে, পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট হয়েছে, গুলি লুট হয়েছে, এমনকি বিস্ফোরক দ্রব্য লুট হয়েছে, গ্রেনেডের মতো জিনিস। এই যে এত বিপুল সংখ্যক অস্ত্র, গোলা বারুদ এবং বিস্ফোরক লুট হয়ে গেল, সেটা উদ্ধারের কোনো চেষ্টা, চেষ্টাও না, ইচ্ছাও তো দেখায় না ইউনূস প্রশাসন। তো এই অস্ত্রগুলো তো আর উধাও হয়ে যায়নি, অস্ত্রগুলো তাদের কাছে আছে, ইউনূসের লোকদের কাছে আছে। এবং আমি খুব অবাক হব না যে আজকে হয়তো ফাতা কমব্যাট সিস্টেম, নানচাকু ইত্যাদি নিয়ে ধরা পড়েছে, কালকে যদি এরা আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে, আমি একটু অবাক হব না। এবং আপনি জানেন যে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও ওই সেই ভিডিওটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু এমন ভিডিও দেখা যায় যে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রি হচ্ছে। কাজেই
মোটা দাগে যদি বলতে হয় ভাই, এই 6 জনের ধরা পড়ার ঘটনা এবং এই 6 জনের একজনের সাথে জসিমউদ্দিন রহমানের সম্পর্ক, বা আরো একজন যে ইউনূসের সময়ই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে গ্রেপ্তার হয়ে আটকাদেশে ছিল, সব মিলিয়ে এটা কোনো ভালো আলামত নয়। এটা অবশ্যই আমাদের দেশের জন্য একটা খুব বাজে সিগন্যাল। মানে বাজে সিগন্যাল কেন মনে করছেন? এরা স্থানীয়ভাবে উগ্রবাদী, মানে পুলিশের যে ভাষ্য উগ্রবাদিতার সঙ্গে এরা জড়িত। আমরা জানি সন্ত্রাসী কর্মকাণ্ড এক জিনিস, উগ্রবাদিতা এক জিনিস, জঙ্গিবাদী কার্যক্রম এক জিনিস। আপনি এটাকে কিভাবে দেখছেন? না, পুলিশ যখন বলছে উগ্রবাদী তার মানে এক্সট্রিমিজম, হুম, জঙ্গি বা জঙ্গি তৎপরতা মানে মিলিটেন্সি, সন্ত্রাসী মানে টেরোরিজম, তো উগ্রবাদিতা। তো এটাকে ওরা উগ্রবাদিতা বলছেন, যেহেতু পুলিশ যেটা বলছে সেটাই তো আমাদের বিশ্বাস করতে হবে। আমরা তো জি, নিজেরা জানি না কিছুই। কিন্তু বাংলাদেশে যখন বিএনপি সরকার মাত্র 5 মাস পূরণ করতে যাচ্ছে, আর 2 দিন পর 4 দিন পর, এই সময়টাতে এই যে ঘটনাটা ঘটে গেল, আমি এই মানচিত্রের অনুষ্ঠানে বেশ অনেক সপ্তাহ আগে বলেছিলাম যে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে তাদের যে মিশর প্লেবুক সেটাকেই বাস্তবায়ন করবে। কারণ আপনিও জানেন যে মধ্যপ্রাচ্যে যে কথিত আরব বসন্তের পর যে দুটো দেশে সফল হয়েছিল, তিউনিসিয়া এবং মিশর, তিউনিসিয়ায় কিন্তু সরকারটা এখন পর্যন্ত টিকতে পারছে না, কোনো সরকারই 2 বছরের বেশি। মিশরে টিকেছে কারণ এই মুসলিম ব্রাদারহুডকে খতম করার মাধ্যমে এবং জেনারেল আব্দুল ফাতাহ আল সিসি ক্ষমতা গ্রহণের কারণে। বাংলাদেশও মার্কিন ডিপ স্টেট বলুন বা যাই বলুন, তারা ঠিক একই মডেলকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, এবং সেই মডেলের অংশ হিসেবেই সারা দেশে হাজার হাজার কলেমার পতাকা দেখা গেল, এখনো দেখা যাচ্ছে। সেই মডেলের অংশ হিসেবে এখন জঙ্গি সামনে চলে আসছে। এবং আপনি দেখেছেন যে এই যে ফাতা কমপ্লেক্স সিস্টেমের একজন সদস্য সাব্বির, তার একটা ভিডিও আপলোড হয়েছে, আমিও এটা টুইট করেছি। সেখানে দেখা যাচ্ছে সে টাইম বোমা তৈরি করে টাইম বোমার বিস্ফোরণ ঘটাচ্ছে, এবং যখন সে বিস্ফোরণটা ঘটাচ্ছে ভিডিওতে, সেটার পিছনে ইসলামিক স্টেটের গান বাজতেছে, যাকে ওরা বলে নাসিদ, এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। তো যেই ছেলেটাকে আপনি বলছেন যে খুবই নিরীহ একটা ছেলে, শারীরিক কসরত করেছে, সে টাইম বোমা বানিয়ে তো ভিডিও, এবং এই ভিডিওটা খুব আশ্চর্যজনক ভাবে বা ইন্টারেস্টিংলি ভিডিওটা পুলিশ তার কাছ থেকে তার মোবাইলে পেয়েছে। এখন অনেকেই আহ, অনেক উগ্রবাদী লোকজন তারা বলছেন যে না, এটা পুলিশ বানিয়েছে। এমনকি একজন বিতর্কিত ফ্যাক্ট চেকার, সেও বলতে চাচ্ছে না, এই ভিডিওটা পুলিশ বানিয়েছে। আবার বলতে চাচ্ছে পুলিশ কি করে পেলো, এটা তো প্রশ্ন না, ভিডিওটা তো ওই ছেলের, সে কথা বলছে। তার মানে এই যে ঘটনাটার পিছনে আর কারা জড়িত, এনসিপি জড়িত, আর কারা জড়িত, সেই ফ্যাক্ট চেকারের পরিচয়, রাজনৈতিক পরিচয় কি আমরা সবাই জানি, ওরাও জড়িত। কাজেই বিএনপির বিরুদ্ধে মার্কিন ডিপ স্টেট, এনসিপি এবং জামাত ইসলামীর একটা সম্মিলিত ষড়যন্ত্র তৃতীয় ধাপ শুরু হয়েছে। প্রথম ধাপ ছিল পতাকা কাণ্ড, এইবার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এবং আপনি দেখবেন যে এইটার কারণে ওরা এখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশে ওরা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে এই মিশর প্লেবুক সেটাকে বাস্তবায়িত করবে। সরকার যদি এখনই কঠোর না হয়, সরকার যদি এখনই এনসিপির লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, জামাতে ইসলামের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, সেই কথিত ফ্যাক্ট চেকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ভয়ঙ্কর এক অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি। আহ, এর সাথে আমরা মিশর ফর্মুলা কিভাবে মেলাবো? মানে আপনি বলছেন মিশর প্লে বুক অ্যাপ্লাই করার একটা পরিকল্পনা মার্কিন ডিপ স্টেটে রয়েছে। এই যে যে সন্ত্রাসবাদী সংগঠন বা উগ্রবাদী সংগঠনগুলো রয়েছে, যার অস্তিত্ব মাঝে মাঝে পুলিশ খুঁজে পাচ্ছে বা আমাদের সামনে আসছে, কালো পতাকার কথা বললেন, এইগুলোর সাথে, হ্যাঁ, এনসিপির একজন নেতা, গাজীপুরের যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা কমিটির, তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা মানে
অনেকে অভিযোগ করতেই পারে যে এর সাথে এনসিপির এক ধরনের কানেকশন রয়েছে। যদি তাই হয়, জামাতও যদি থেকে থাকে, তাহলে ডিপ স্টেটের সাথে তাদের যে যোগসূত্রতা সেটি কিভাবে মিলাবো, এবং মেলানোর পরে মার্কিন মিশর মিশর প্লেবুকের বিষয়টিও আমরা কিভাবে হিসাবে নিয়ে আসবো? দেখুন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে 20 অক্টোবর 2025 বলেছেন, যেটা আমি বললাম, এই সমস্ত গ্রুপ গঠনের জন্য, তার আগে কিন্তু উনি গণমাধ্যমের বিবৃতি দিয়ে বলেছেন যে যদি তাদের আন্দোলনটা সফল না হতো, তাদের সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি ছিল, হুম, সশস্ত্র সংগ্রামের বা আন্দোলনের। হুম, হুম, সশস্ত্র মানে তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে, তাদের কাছে গোলা বারুদ আছে, এটা বোঝার জন্য তার কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো ঘোষণাই দিয়েছে যে তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। আমি তো মনে করতে পারি তাদের কাছে বোমাও আছে, টাইম বোমাও আছে, সবই আছে। তো এরা এখন মাঠে নেমে গেছে। আপনি যে 6 জনের মধ্যে একজন এনসিপি, আর বাকি 5 জনের মধ্যে আরো এনসিপি আছে কিনা আমরা তো জানি না। হয়তো একজন এনসিপির একটু বড় বা মাঝারি সারি নেতা বলে সেই নামটা সামনে এসছে। আর এই সমস্ত এনসিপির বহিষ্কার আপনি জানেন, এনসিপি সকালে বহিষ্কার করে, বিকালে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে। আসলে তো গ্রেপ্তার করা উচিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। সে হলো নাটের গুরু। তাকে ধরলে আরো অনেক পিছনের লোক বের হবে। আর আপনি যেটা জানতে চাইলেন, মিশর প্লেবুক কেন বাস্তবায়িত হবে বাংলাদেশে, কারণ এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারা, ওরা কারা? ওরা তো মার্কিন ডিপটেটের প্রেরণক, এজেন্ট। তাদের একটা এজেন্ডা ছিল বাংলাদেশকে মার্কিন ডিপটেটের করদ রাজ্যে পরিণত করা, যার আলামত আমরা তো দেখেছি। এখন যে কোনো কারণে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর বিএনপি কিন্তু অনেক কূট পরিকল্পনা ইউরোপের থেকে পিছনে চলে আসছে, আস্তে আস্তে আরো আসবে। খলিলুর রহমান সাহেব যতই এই ব্রেন ক্রিস্টেনসেনের সামনে হাত বন্ধ করে এবং আরেকজন জামাতের নেতাকে নিয়ে খুব বিগত একদম কি বলে এটাকে, খুব আহ, বিনীত পদ্ধতিতে, মানে একদম বিনয়ী ভঙ্গিতে। বিগলিত হুম, বিগলিত ভাবে উনি ওনার প্রভুর সামনে দাসের মতো মাথা নোয়াচ্ছেন। কিন্তু পরিস্থিতি খলিল রহমানের হাতের বাইরেও চলে যাবে, কারণ বিএনপি কে ক্ষমতায় টিকতে হবে। ক্ষমতায় টিকতে হলে বিএনপি একসময় খলিলুর রহমানকে ডিসপোজ অফ করে দিবে। মার্কিন ডিপটেটই তাকে টয়লেট পেপারের মতো ডাস্টবিনে ছুড়ে ফেলবে, এটা এটা সবাই জানে। এটাই করে মার্কিন ডিপটেট। এখন তারা বুঝে গেছে যে বাংলাদেশে যদি এই বিএনপি সরকারকে ক্ষমতায় রাখা হয়, তাহলে মার্কিন ডিপটেটের ষড়যন্ত্র বাস্তবায়িত হবে না। কারণ এখানে একটা বড় সমস্যা আপনাকে মনে রাখতে হবে, যে বাংলাদেশের সিংহভাগ মানুষ এখনো যে চুপ আছে, তার কারণ হলো যে তারা অপেক্ষায় আছে বিএনপি যদি ভালো কিছু করে। কিন্তু বিএনপির কিন্তু একটা বড় ঝুঁকি আছে। জাহিদুর রহমান সাহেব বা অন্যরা যাই বলুক, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ মৃত, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, দাফন হয়ে গেছে বলতেছে, আওয়ামী লীগ তো বাংলাদেশেই আছে 4-5-6 কোটি লোক। এরা সাধারণ মানুষের সাথে মিশে যাবে যদি এই গভর্নমেন্ট ফেল করে। ফেল করলে তখন ওরা রাস্তায় নেমে আসবে। আপনি দেখেন কতটা নির্লজ্জ ডেপুটেটের লোকেরা, যে আপনি $24 বেশি দাম দিয়ে জিএমও গম কিনছেন, আর তারা বলছে যে এটা কেনা খুব প্রয়োজন ছিল, এটা খুব ভালো। কত বড় দেশদ্রোহিতামূলক কথাবার্তা, রাষ্ট্রদ্রোহিতামূলক কথাবার্তা। তো এই যে কথাবার্তা গুলো কারা বলছে, এরা ইউনূসের লোক। ডিপটিটের লোক মানে ইউনূসের লোক, এরা বিএনপির কেউ না। বিএনপির ঘরে ওরা অনুপ্রবেশকারী। কিন্তু বিএনপি এখন বুঝে গেছে যে এদের থেকে বের হতে হলে ওদেরকে জঙ্গি দমন করতে হবে। আমি নিশ্চিত করে বলছি যে বিএনপির এই জঙ্গি দমন তৎপরতা চলবে। বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থারা যথেষ্ট তৎপর, এবং এক পর্যায়ে অস্ত্র উদ্ধারও শুরু হবে। হলেই এই লোকগুলা রাস্তায় নেমে আসবে নাশকতা চালানোর জন্য। যেভাবে মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, করে একজন আব্দুল ফাতাহ আসিফকে ক্ষমতায় বসানো হয়েছে। আমি শঙ্কিত যে বাংলাদেশে ঠিক এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। কারণ বিএনপি ভুল একটা করে ফেলেছে। সেই ভুলটা হলো, তারা যে সরকার গঠন করেছে ব্যাপক ম্যান্ডেট পাওয়ার পর, জনসমর্থন পাওয়ার পর, সেখানে যে খলিল না থাকতো, ডিপটেটের লোকেরা না থাকতো, আজকে বিএনপির অবস্থান অনেক শক্ত হতো। কিন্তু বিএনপি সেই ভুলটা করে ফেলেছে। এবং আরেকটা ভুল করেছে, ইউনূসের সবগুলো আইনকে তারা সংসদে পাশ করে দিয়েছে এবং ইউনূসকে দায় মুক্তি দিয়েছে। ইউনূসের এই সমস্ত অপকর্ম তারা দায় মুক্তি দিয়ে আসলে বিএনপি প্রথম প্রহরে আত্মহত্যাটা করেছে। এবং মার্কিন ডিপটেট এখন দেখবেন বিএনপির উপর চড়াও হবে। এবং মার্কিন ডিপটেটের হাতে সব থেকে বড় মোক্ষম হাতিয়ার হলো জঙ্গি।
আপনি যদি বলেন জঙ্গি সন্ত্রাসী, এটা আমেরিকার বিরুদ্ধে, এগুলো একটা আমেরিকার বিরুদ্ধে না। আল কায়দা, ইসলামিক স্টেট যা বলেন সব মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্টি। এবং এখানে বাংলাদেশে যা কিছু হচ্ছে এটার পিছনেও মার্কিন ডিপ স্টেট। এবং আপনি পাকিস্তানি আইএসআই, ইন্ডিয়ান এগুলা এগুলা এত শক্তিশালী সংগঠন না। মার্কিন ডিপ স্টেটের কবলে বাংলাদেশ এখন। এখানে আইএসআইও নাই। আইএসআই হয়তো তাদের সহায়ক শক্তি। আর আমরা যখন বলছি যে এটার পিছনে, এর সাথে মার্কিন ডিপ স্টেটের সম্পর্ক আছে কিনা সেটা আমরা কিভাবে জানবো? থাকতেও তো পারে। কাজেই এখানে একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে। বিএনপিকে অনেক সজাগ হতে হবে এখন। কঠোর হাতে জঙ্গি দমনে নামতে হবে, যেরকম ভাবে বেগম খালেদা যে নেমেছিলেন। ক্র্যাকডাউন করতে হবে, অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে। এবং এই জঙ্গি জঙ্গি খেলা না খেলে, ছয়টার পাঁচটাকে না ধরে, আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের মতো যারা কিংপিং, যারা শীর্ষ জঙ্গি নেতা, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটা যদি না করতে পারে বিএনপির সমস্যা হবে, বিএনপি বিপদে পড়বে। আর এনসিপি জানে যে কি হচ্ছে, কারণ তারা তো মার্কিন ডিক্টেটের ইশারায় চলছে। তা না হলে কাভারে যে বোমা নাটক হলো বা এই সমস্ত কিছু হচ্ছে, সবই নাটক। নাটক করা হচ্ছে বিএনপি কে বদনাম করানোর জন্য। ইন্টারন্যাশনালি পতাকা দিয়ে বদনাম করানো হয়েছে। বিএনপি সরকার অনেক কুইক অ্যাকশন নিলে আরো ভালো হতো, নেই। যা হোক, দেরিতে নিয়েছে। কিন্তু এই জঙ্গি খেলা যেটা শুরু করেছে, এটা বিএনপির জন্য অনেক বড় একটা মাথা ব্যথা হবে। এবং এটাই হলো মিশর প্লেবুক বাস্তবায়নের সূত্রপাত। আমি বিনয়ের সাথে আবার বলছি, মিশর প্লেবুক বাস্তবায়নের এটাই সূত্রপাত। এই জঙ্গি তৎপরতা যেহেতু এখন আপনি ধরতে যাচ্ছেন, দুজন ছয়জন ধরলে তো হবে না। জঙ্গিদের বিরুদ্ধে ক্র্যাকডাউন যেতে হবে। জঙ্গিদের যে শেকড় সেটা উপরে ফেলতে হবে। সেটা উপরে ফেলেননি। জঙ্গিদের হাতে এত অস্ত্র, ওরাই বলেছে যে যুদ্ধের প্রস্তুতি ছিল, এখনো প্রস্তুতি আছে। এদের কাছে থানা থেকে লুট করা অস্ত্র। এগুলো না করে আপনি যদি এদেরকে এখন সময় দেন, স্পেস দেন, এবং ভাবেন যে জামাতে ইসলামী আপনার মিত্র, নিশ্চিত থাকুন এই জামাতে ইসলামী, এই এনসিপি, মার্কিন ডিপস্টেট সবাই মিলে বাংলাদেশে আরো একবার রেজিম চেঞ্জ ঘটিয়ে দিবে। যদিও এইবার রেজিম চেঞ্জ ঘটালে সেখানে জামাতেরও অস্তিত্ব থাকবে না, এনসিপিরও থাকবে না, সেটা তারা জানে না। সেটা তারা যখন জানবে তখন অনেক দেরি হয়ে যাবে। বলছে যে ডিপ স্টেটের পরিকল্পনার থার্ড স্টেজ এখন চলছে। তারা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং মিশরের মোরসির মতন ক্ষমতাচ্যুত করে আহ আহ আব্দুল ফাত্তাহ সিসির মতো কাউকে নিয়ে আসবে। তো ডিপ স্টেটের যেটি চাওয়া ছিল মার্কিন চুক্তি তো তার অংশ, এবং সেটি তো ডক্টর ইউনূস করে গেছেন, তার ধারাবাহিকতা এখনো এই সরকার আহ আহ, এগিয়ে নিয়ে যাচ্ছে মার্কিন চুক্তি বাস্তবায়ন। তাহলে আবার নতুন করে ডিপ স্টেটের প্রসঙ্গ কেন, নতুন করে ডিপ স্টেট কেন খেলবে? তারা তো যা চাইছে, মোটামুটি অনেকের অভিযোগ বা বক্তব্য যে সেই অনুযায়ী কাজ চলছে। ডিপস্টেটের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের সাদা চোখে দেখতে সুন্দরভাবে চলছে। কিন্তু ডিপস্টেটের জন্য বড় যে হুমকিটা তৈরি হয়ে গেছে, সেটা হলো শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা। মার্কিন ডিপস্টেট জানে শেখ হাসিনা চলে আসবেন, ওরা খুব ভালো করে জানে। এবং শেখ হাসিনা চলে আসলে সবকিছুই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সেটাও তারা জানে। কাজেই এখন শেখ হাসিনা বাংলাদেশে চলে আসার অনেক আগেই ডিপ স্টেট বাংলাদেশে একটি পট পরিবর্তন ঘটিয়ে এখানে একজন মোহাম্মদ মুর্সিকে ক্ষমতায় বসিয়ে দিবে। তা না হলে, আপনি যেটা বললেন যে বাণিজ্য চুক্তি এটা সেটা ডিপ স্টেট তো করেছে, এটা সত্যি, আমি অস্বীকার করছি। কিন্তু শেখ হাসিনার যে ঘোষণা উনি ফিরবেন, এটা বাংলাদেশে যারা হাতে মস্করা করছে বা আমরা সন্দেহ করছি উনি আসবেন কি আসবেন না, ডিপ স্টেট ভালো করে জানে যে শেখ হাসিনা আসবেন কিনা। কারণ শেখ হাসিনা যেখানে বসে আছেন, সেখানে যে আহ, ডোনাল্ড ট্রাম্পের বন্ধু বা ব্যবসায়িক পার্টনার আছেন, সার্জিও গোর, ওনার সঙ্গে তো আওয়ামী লীগের একটা যোগাযোগ স্থাপিত হয়ে গেছে এবং খুবই গভীর সম্পর্ক স্থাপিত হয়েছে। এখন ডিপ স্টেট হয়তো চাচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবে ম্যানেজ করতে। তো শেখ হাসিনাকে ম্যানেজ করতে হলে তো এই সরকারকে সরাই দিতে হবে, এবং সেটাই ডিপ স্টেট করবে। আমি আপনাকে এটা নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমি তো আর শেষ পর্যন্ত কি হবে জানি না। কিন্তু এটা শেখ হাসিনার এই বারবার দেশ প্রত্যাবর্তনের ঘোষণাটা, এটা নেহায়েত একটা গল্প গুজব না। উনি একটা সুনির্দিষ্ট সিগন্যাল পেয়ে এটা বলছেন। এবং এটা বলার কারণে ডিপ স্টেট একটু উদ্বিগ্ন যে তিনি চলে আসলে সবকিছু এলোমেলো হয়ে যাবে, তখন তাদের সবকিছু শেষ হয়ে যাবে। হুম, যে হুম। দেখুন, ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসছেন, আর দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
সার্জিও গোর টুইট করলেন দীনেশ হুম, হুম। ত্রিবেদীর সাথে, করে উনি ঘোষণা দিলেন যে উনি দীনেশ ত্রিবেদীর সাথে মিলে একসঙ্গে কাজ করতে চান। এই ইঙ্গিতটা পৃথিবীর কোনো দেশে আপনি দেখবেন না যে অন্য একটা দেশে একজন রাষ্ট্রদূত যায় আর তৃতীয় দেশের একজন লোক একটা টুইট করে, এটা অসম্ভব। আর সার্জিও গোরের মতন ব্যক্তির পক্ষে টুইট করা একেবারেই অসম্ভব, কারণ সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। কাজে এখানে তো ইঙ্গিতটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন একখানে চলে আসছে, এক অক্ষে চলে আসছে। আমরা যত কিছুই ভাবছি যে ভারতের সঙ্গে আমেরিকার যুদ্ধ চলছে, সংঘাত চলছে, ঝগড়া চলছে, কিছুই না। তারা এক প্ল্যাটফর্মে চলে আসছে চীনকে আটকানোর জন্য। আর ভারত যুক্তরাষ্ট্র যখন এক প্ল্যাটফর্মে চলে আসছে, তাহলে আমি যেটা বললাম যে 1 বছর আগে আওয়ামী লীগকে অ্যাভয়েড করতে আমেরিকা, এখন সেই আমেরিকা আওয়ামী লীগের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে, আওয়ামী লীগের সঙ্গে না, আরো সহজ করে বলে শেখ হাসিনার সাথে। এবং সেই শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছেন উনি আসবেন। তো শেখ হাসিনা যদি হঠাৎ করে চলে আসেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানে চলে আসলে পরিণতিটা কি হবে, সেই সম্ভাব্য পরিণতিটিকে সামাল দিয়ে বাংলাদেশে একটা অন্য সরকার নিয়ে আসলে, যাতে শেখ হাসিনাকেও বোঝানো যায় যে ওরা তো আর এখন নাই, অন্যরা আসছে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি গেলেও আপনি চুপ থাকেন, আপনি একটু স্পেস দেন, নির্বাচন হবে এরকম। সেই পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখন চূড়ান্ত খেলা শুরু হয়ে গেছে মার্কিন ডিপ স্টেটের। আপনি জঙ্গি জঙ্গি ঘটনা যেটা ধরা পড়েছে বা উগ্রবাদীরা যাই বলেন, যে ভাষাতেই বলেন, এটা দিন দিন বাড়বে, কারণ 2 বছর এটা বেড়েছে। আর বিএনপির পক্ষে এখন সম্ভব না যে এনসিপির বিরুদ্ধে অভিযানে নামবে বা অস্ত্র উদ্ধারে নামবে বা সব জঙ্গিদেরকে আবার ধরে আবার জেলে ঢুকিয়ে দিবে, এটা বিএনপির পক্ষে সম্ভব না। কারণ বিএনপি অলরেডি যে যখন এটা ঢোকানোর সময় ছিল সেই সময়টা পার হয়ে গেছে। আর বিএনপির আরেকটা কারণে ঢোকানো সম্ভব না, বিএনপির তো এখনো আমি যদি বলি প্রায় অভিভাবক মোহাম্মদ ইউনূস, কাজে মোহাম্মদ ইউনূসের মতো একটা জলজ্যান্ত দুর্বৃত্তকে আপনি মুক্ত রেখে এবং আপনি তার কথা শুনে আপনি নিজে বিপদে পড়ছেন। এবং এখানে 3টা খেলা চলছে, একটা হলো ইউনূসের খেলা, ইউনূস আবার ক্ষমতায় আসতে চায়, যেটা তার ডিপ স্টেট দিবে না। ইউনূসকে ওই অং সান সুচির মতনই এখন বর্জ্য পদার্থে পরিণত করবে মার্কিন ডিপ স্টেট। আরেকটা পক্ষ খেলছে জামাত ইসলামী, তারা ক্ষমতায় আসতে চায়, বিএনপিকে ফেলে দিয়ে সেটা তারা ঘোষণাও দিচ্ছে। আরেকটা পক্ষ খেলছে মার্কিন ডিপ স্টেট, মিশর ব্লু প্রিন্ট বা মিশর প্লেবুককে বাস্তবায়িত করতে। এটা সব বিবেচনায় সব কিছুতেই মনে হয় শেষ পর্যন্ত মার্কিন ডিপ স্টেটের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে আসলে শেখ হাসিনা ইস্যুতে ভারত যুক্তরাষ্ট্র কোন ধরনের সমঝোতায় বা কোন ধরনের হিডেন এগ্রিমেন্টে পৌঁছেছে কিনা? না, ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা এটা তো আর আমি জানবো না, কেউই জানবে না, তাই না? আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রেরও কেউ না, শেখ হাসিনারও কেউ হুম। না। আমি যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে, এটা আমি নিশ্চিত, আমি নিশ্চয়তা আচ্ছা, দিয়ে বলছি, এটা আমি জানি। আচ্ছা। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে চলে আসবেন, এটা মার্কিন ডিপ স্টেট আসতে দিবে ওনাকে। আসার আগে বাংলাদেশে ওরা মিশর প্লেবুকটাকে বাস্তবায়িত করে ফেলবে, যেখানে আর একটা নির্বাচন অনুষ্ঠানের মতন কোনো পরিস্থিতি থাকবে না। তাহলে সব রাজনৈতিক দলকে অপেক্ষা করতে হবে একটা নির্দিষ্ট জি। সময় পর্যন্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, ওনার রাজনৈতিক কর্মকাণ্ড উনি শুরু করবেন, নির্বাচনটা দেরিতে হবে। এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লুপ্রিন্ট এবং এটাই বাস্তবায়িত হতে যাচ্ছে। মিশরে যে ফাতা সিটি আছেন কত বছর ধরে আপনি জানেন, তো বাংলাদেশে এরকম আসলে উনি কয় বছর থাকবে সেটা তো আর আমি জানি না। কিন্তু শেখ হাসিনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হয়ে গেছে, এটা নিশ্চিত। এবং সে কারণে শেখ হাসিনা বারবার ঘোষণা দিচ্ছে উনি আসবেন। এবং জি। মার্কিন যুক্তরাষ্ট্রও জানে শেখ হাসিনা আসবেন, কিন্তু ওনার আশাটাকে একটু দেরি করানোর জন্য এই জঙ্গি ইস্যুটাকে সামনে আনা হয়েছে, যাতে উনি এই বছর বাংলাদেশে ফেরত না আসেন। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আপনি যেই আশঙ্কাগুলো করছেন সেগুলো অবশ্যই সরকারের জন্য অ্যালার্মিং, যদি এগুলো কোনো ভিত্তি থেকে থাকে এবং আপনার সমীকরণ গুলো যদি সত্যিই বাস্তবায়নে পৌঁছে যায়। আমরা নিশ্চয়ই তেমনটি চাইবো না। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। দর্শক আপনারা যারা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।